নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এসেছি। সেটি হচ্ছে ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স। এগুলো কি? সেন্টেন্স তো সবাই জানো কি, কিন্তু ফ্রেজ কি এবং ক্লজ কি এবং এদের মধ্যে কোথায় মিল আছে, কোথায় বা ফারাক আছে, সেন্টেন্সের সাথেই বা এদের কোথায় মিল বা ফারাক আছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই ক্লাসটি নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো, এটা এমন একটা এরিয়া যেখানে স্টুডেন্টসরা অত্যন্ত কনফিউজ থাকে। তার কারণ স্টুডেন্টসদের মধ্যে ফ্রেজ সম্বন্ধে একটা ভীতি কাজ করে, ক্লজ সম্বন্ধেও তারা প্রচণ্ড কনফিউজ থাকে, ফলে তারা এইগুলো এড়িয়ে যায়। সেন্টেন্স তো বোঝে, ছোটোবেলা থেকে পড়ে আসছে বাক্য, কিন্তু এই ফ্রেজ ক্লজের ব্যাপার যখনই আসে তখন এখান থেকে পালাতে চায়। এটা আমি স্টুডেন্টসদের দোষও দিচ্ছি না, তার কারণ স্টুডেন্টস তো দূরের কথা, সত্যি কথা বলতে বেশ কিছু টিচার্সদের মধ্যেও আমি আমার স্টুডেন্টস লাইফ থেকে লক্ষ্য করে যাচ্ছি যে তাদের মধ্যে এই ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। ফলে স্টুডেন্টসদের মধ্যে অস্পষ্টতা থাকা স্বাভাবিক। শুধু তাই নয়, বেশ কিছু গ্রামার বইয়ের মধ্যে এই অস্পষ্টতাটা আছে। ঠিক আছে, একটা বেশ কিছু ভুলও সেখানে আছে, অসঙ্গতিও আছে গ্রামার বইতেও এমনকি। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাদের ফ্রেজ কি, ক্লজ কি এবং সেন্টেন্সের সাথে কি সম্পর্ক, এই ক্লাসের মধ্যেই তোমাদের সব ক্লিয়ার করে দেবো, বেসিক ধারণা। এরপরে আমি ডিটেলসে ক্লজের ক্লাস নেব, সেখানে তো তোমরা দেখবেই, তারপরে ফ্রেজের ক্লাস নিয়েও আসবো। ঠিক আছে, তো আমার উপর বিশ্বাস রাখো, 100% অথেন্টিক নলেজই তোমাদের দেবো। আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতা এবং দীর্ঘ রিসার্চের ফল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, ডেফিনেশনই হচ্ছে সব কিছু আমি বলে থাকি। আমি দেখো এখানে লিখেছি ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্সের থেকেই আলোচনা শুরু করছি, তার কারণ এই ফ্রেজ আর ক্লজ না, এই ফ্রেজ আর ক্লজ আলাদা কিছু নয়, এগুলো সেন্টেন্স, মানে বাক্যরই অংশ, বাক্যের মধ্যেই এরা আছে, এরা বাইরে কোথাও নেই। তো আগে সেন্টেন্স কী জিনিস? স্যার সেন্টেন্স তো জানি, তবুও আমি একটু সেন্টেন্স সম্বন্ধে তোমাদের একটু অবগত করিয়ে দিই। সেন্টেন্সের তিনটে মেনলি ক্যারেক্টারিস্টিক্স আছে। কি কি? এক হচ্ছে শব্দ পাশাপাশি বসে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এর একটা অর্থ আছে, সম্পূর্ণ অর্থ আছে। ঠিক আছে, 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ, গঠনগত, মানে টেন্সের গঠনগত দিক দিয়ে ঠিক হতে হবে বাক্যকে। ঠিক আছে, টেন্সের গঠনগত দিক থেকে ঠিক হতে হবে, অর্থাৎ একটা ফাইনাইট ভাব থাকতে হবে। ফাইনাইট ভাব, ফাইনাইট ভাব মানে কি? টেন্সের গঠনের ভাব। 3টে পয়েন্ট বললাম, কি কি? শব্দ পাশাপাশি বসবে, 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ অর্থ একটা থাকবে বাক্যে, 3 নম্বর হচ্ছে কি না, একটা ফাইনাইট ভাব থাকবে। বোঝাতে পারলাম 3টে বৈশিষ্ট্য কি কি বাক্যের? ব্যাস, এটা তো জানবে। এইবার এই বাক্যের মধ্যেই ফ্রেজ থাকে এবং ক্লজও থাকে, তো সেইগুলো কিভাবে চিনব, এর মধ্যে কি মিল আছে, কি ফারাক আছে, এই সমস্ত কিছু আমি বলছি, ভালো করে বোঝো। দেখো, ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। আগে আমার কথা শুনে নাও, ভালো করে আমি বুঝিয়ে দিই তোমাদের, তারপরে এই বোর্ডের দিয়েও বুঝিয়ে দেবো এবং তোমরা লিখে নেবে অবশ্যই। হ্যাঁ, এগুলো সেরকমভাবে কোথাও পাবে না, কিন্তু বিভিন্ন গ্রামার বইতে বিভিন্নভাবে থাকে, যেখানে স্টুডেন্টসরা মানে তাদের কনফিউশন ক্লিয়ার করার পরিবর্তে নিজেরাই কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, ভালো করে শোনো যে ফ্রেজের বাংলা কি বলে। ফ্রেজকে বাংলায় বলে শব্দগুচ্ছ। বাক্যের মধ্যে বেশ কিছু শব্দগুচ্ছ থাকে, সেই শব্দগুচ্ছগুলো কখনো কখনো নাউন শব্দগুচ্ছ রূপে বসতে পারে, সাবজেক্ট অবজেক্ট হিসাবে। নাউন, সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম বলে থাকি তোমাদের আমি, তো সেই নাউন শব্দগুচ্ছ মানে ফ্রেজ হিসেবে বসতে পারে। কোনো কোনো সময় ভার্ব ফ্রেজ হিসেবে বসতে পারে, কোনো কোনো সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে। এইরকমভাবে বিভিন্ন যে পার্টস অফ স্পিচ আছে আমাদের, এই পার্টস অফ স্পিচগুলো ফ্রেজ আকারে বসতে পারে। এগুলো তোমরা বেশিরভাগ স্টুডেন্টস লক্ষ্য করো না বা এড়িয়ে যাও, যেহেতু নলেজ থাকে না তোমাদের, তোমরা বোঝো না, সেই জন্যই। এটা তোমাদের দোষ নয়। তো ভালো করে শোনো, আমি সব কিছু তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আজকে আমি প্রাইমারি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি ফ্রেজ এবং ক্লজের এবং সেন্টেন্সের সাথে এদের কোথায় কী সম্পর্ক। এরপরে যখন ফ্রেজের ডিটেলস ক্লাস আসবো, তখন এই যেগুলো বললাম, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, এই সমস্ত কিছু আমি এক্সাম্পল সহকারে ক্লিয়ার করে দেবো, একদম উদাহরণ সহকারে। ঠিক আছে, ওটার আলাদা ক্লাস নিতে হবে। আচ্ছা, এই গেল ফ্রেজ। ক্লজ কি? ক্লজের বাংলা হচ্ছে, এও এক প্রকারের শব্দগুচ্ছ, কিন্তু এটাকে বাংলায় পরিচিত নাম হচ্ছে বাক্যাংশ বলে।
বা বলতে পারো উপবাক্য বলে। উপবাক্য মানে মানে এটা ছোট বাক্য বলতে পারো, ছোট বাক্য, একটি বড় বাক্যেরই আর একটি অংশ যেটা বাক্যের মতনই কাজ করে, ওটাকেই বলে উপবাক্য। ঠিক আছে, উপবাক্য বাক্যের মতো কাজ করে মানে কি, ওখানে একটা ফাইনাইট ভাব থাকবে, টেন্সের গঠনের ভার থাকবে। ঠিক আছে, যাই হোক এটাকে বলে বাক্যাংশ। এটাও তার বাক্যাংশ মানে কি, ডেফিনেশন সব কিছু বলে থাকি, বাক্যের অংশ। বাক্যাংশ মানে কি, এও বাক্যের অংশ। ওদিকে ফ্রেজ ছিল, ফ্রেজের বাংলা ছিল শব্দগুচ্ছ, সেও কিন্তু আলটিমেটলি বাক্যেরই অংশ, বাক্যের মধ্যেই আছে, এরা বাক্যের কোনো বাইরের কিছু নয়। ফ্রেজ আর ক্লজ বাক্যেরই পার্ট, বাক্যেরই অংশ, বুঝতে পারছি তো। ক্লজ কি জিনিস, এও বাক্যের অংশ। কোনো কোনো সময় কোনো বাক্যাংশ কোনো ক্লজে নাউনের রূপে কাজ করে, কোনোটা অ্যাডজেক্টিভের রূপে কাজ করে, কোনোটা অ্যাডভার্বের রূপে কাজ করে। ঠিক আছে, আবার কোনো কোনো বাক্যাংশ স্বাধীন থাকে, সেগুলো সব ক্লজের ক্লাসে তোমরা ডিটেল শিখবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এই সব কিছু শিখবে। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আলটিমেটলি ক্লজ মানে কি বললাম, যে এই হচ্ছে একটি এও শব্দগুচ্ছ বা বাক্যের অংশ, কিন্তু এখানে একটা ফাইনাইট ভাব থাকবে, কারণ এই বাক্যের মতো কাজ করে। বাক্যের মতো যেখানে কথা আসছে সেখানে তো ফাইনাইট ভাব থাকবেই, মানে টেন্সের গঠনের ভার। ওই জন্য আমি বলে থাকি ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার করো। ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার নেই তার কিন্তু গ্রামারে প্রায় সব রাস্তাই বন্ধ। এটা আমার রিকোয়েস্ট, তোমরা ভার্ব অ্যান্ড টেন্স অবশ্যই ক্লিয়ার করবে। প্লে লিস্টে যেতে পারো, প্লে লিস্টে আমি বেসিক পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, ভার্ব অ্যান্ড টেন্স অলরেডি আমার ক্লাস নেওয়া হয়ে গেছে প্রায়। ফাইনাইট ভাব, নন ফাইনাইট ভাব সেও নিয়েছি আমি ক্লাস, সেইগুলো দেখো, এর লাভ ওঠাও, তোমরা 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই ফ্রেজ ক্লজ বুঝতে তার বিন্দুমাত্র অসুবিধা হবে না। ঠিক আছে, সব কিছু একটা স্টেপ বাই স্টেপ আসে। তো যাই হোক, যেটা বললাম যে ফ্রেজও বাক্যের অংশ, ক্লজও বাক্যের অংশ। এদের মধ্যে ফারাকটা কি, ফ্রেজে কোনো ফাইনাইট ভাব থাকে না। ঠিক আছে, কোনো টেন্সে গঠনের ভাব থাকে না। নন ফাইনাইট ভাব থাকতে পারে, নাও থাকতে পারে। শব্দগুচ্ছ, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে, সে নাউন হিসাবে বসতে পারে, বললাম একটু আগে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কোনো হিসাবে বসতে পারে। আর ক্লজে একটা ফাইনাইট ভাব থাকবে। ঠিক আছে, আর বাক্যে তো ফাইনাইট ভাব থাকবেই, বোঝাতে পারলাম। এটা একদম বেসিক লেভেলের ইয়ে। চলো এবার আমি চার্ট ধরে ধরে তোমাদের পুরো পয়েন্ট করে করে একদম বুঝিয়ে দিচ্ছি উদাহরণ সহকারে। দেখো দেখো লিখেছি, ফ্রেজ শব্দগুচ্ছ, বাংলায় লিখে দেবো শব্দগুচ্ছ, ক্লজ বাক্যাংশ অথবা অবলিক দেওয়া আছে উপবাক্য। বোঝালাম উপবাক্য কি, বাক্যেরই একটি মধ্যে ছোট বাক্য, একটি বাক্যের মধ্যে, একটি বড় বাক্যের মধ্যে ছোট বাক্য বা বাক্যাংশ বলতে পারো। এও বাক্যের অংশ, এও কিন্তু বাক্যের অংশ। ফারাকটা কি বুঝলে? সেন্টেন্স তো বাক্য জানো। তো এবার পয়েন্ট ওয়াইজ আমি 5টা পয়েন্ট করে দিই, এই 5টা পয়েন্টই মোর দ্যান এনাফ বোঝার জন্য। দেখো প্রথম পয়েন্ট কি, গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ কি বললাম, গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দের গুচ্ছ, অর্থাৎ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড হলেই, শব্দ হলেই, জানো শব্দগুচ্ছ বলতে পারি আমরা। একের অধিক ওয়ার্ড হলেই শব্দগুচ্ছ বলতে পারি কিনা, গুচ্ছ মানে একের অধিক শব্দ। নেক্সট ক্লজও কি, গ্রুপ অফ ওয়ার্ডস, এও গ্রুপ অফ ওয়ার্ডস বলা যায়, এও শব্দের গুচ্ছ, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, বুঝতে পারলাম, একের অধিক শব্দ। সেন্টেন্স এও গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই প্রথম পয়েন্টটায় সব কটায় মানে ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স সবই এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, মানে সব এই তিনটেই গ্রুপ অফ ওয়ার্ডস বলা যায়। ঠিক আছে, সেন্টেন্সের মধ্যেই ফ্রেজ আর ক্লজ, ফ্রেজ আর ক্লজ আলাদা কোথাও নয়, ফ্রেজ আর ক্লজ সেন্টেন্সের মধ্যেই থাকে। ঠিক আছে, মানে ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, ক্লজ তো থাকেই। ঠিক আছে, এটা ক্লজের ক্লাসে তোমাদের ডিটেলস আমি যখন বোঝাবো তখন পুরোপুরি ক্লিয়ার হবে, কারণ ক্লজ তো একটা ফাইনাল ভাব থাকবে, তো বাক্যের মধ্যে ক্লজ থাকেই। ঠিক আছে, কিন্তু ক্লজ মানেই বাক্য এমনটি নয়, কিন্তু বাক্য মানেই সেখানে ক্লজ থাকবে, কিন্তু ক্লজের মধ্যে বাক্য হবে এই ক্লজটা এমনটি কিন্তু নয়, হতেও পারে নাও হতে পারে। তো সেগুলো তোমরা ক্লজের ক্লাসে আমি বললাম ডিটেলসে শেখাবো তোমাদের। যাই হোক, সব কটা গ্রুপ অফ ওয়ার্ডস। নাম্বার 2 এখানে মিল হলো। হ্যাঁ, নাম্বার 2 পার্ট অফ এ সেন্টেন্স। ফ্রেজ একটা বাক্যের পার্ট মানে অংশ হিসাবে কাজ করে। 2 নম্বর কি লিখে দাও ক্লজে, এটার সাথে একটু ফারাক আছে। দেখো, জেনারেলি পার্ট অফ এ লার্জার সেন্টেন্স। এ সাধারণত কি হয়, লার্জার মানে তুলনামূলকভাবে সাধারণত দেখা যায় একটা বড় বাক্যেরই পার্ট, এও পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যের অংশ, কিন্তু তুলনামূলকভাবে সাধারণত দেখা যায় বড় বাক্যের একটা অংশ।
এও পার্ট অফ এ সেন্টেন্স, এও পার্ট অফ এ সেন্টেন্স, কিন্তু এটা তুলনামূলকভাবে লার্জার সেন্টেন্স, মানে তুলনামূলকভাবে আরও বড় বাক্যের অংশ হতে পারে। এমনটি নয় যে ফ্রেজ বড় বাক্যের অংশ হতে পারে না, ফ্রেজও বড় বাক্যের অংশ হতে পারে, কিন্তু ইন জেনারেল ফারাকটা বোঝানোর জন্য তোমাদের এটা বোঝাতে হবে আমাকে। সাধারণত দেখা যায় ফ্রেজের থেকে ক্লজটা একটা বড় বাক্যেরই অংশ হয় সাধারণত। আবার কি লিখেছি দেখো, অর ওয়ার্কস লাইক এ সেন্টেন্স, এই ক্লজ বাক্যের মতো কাজ করে, ঠিক আছে, বাক্যের মতো কাজ করে। আর এই কিন্তু বাক্যের মতো কাজ করবে না, এ অনলি বাক্যের অংশ, এ শুধুমাত্র বাক্যেরই অংশ নয় ক্লজ, এ বাক্যের মতনও কাজ করে, কারণ ওর মধ্যে ফাইনাইট ভার্ব আছে, একটু আগে বললাম, টেন্সের গঠনের ভার্ব আছে, মানে তো বাক্যের মতো কাজ করবেই। আর 2 নম্বরে এটা কি, ইটসেলফ এ সেন্টেন্স, এ তো নিজেই একটা বাক্য, এ আবার বাক্যের অংশ কি হবে, তাই না, এ তো নিজেই বাক্য, বাক্য তো বাক্যই হয়, তো এ আবার বাক্যের অংশ কি, ক্লিয়ার হয়েছে? সুতরাং এ তো বাক্যই, এখানে কিছুই না। 3 নম্বর পয়েন্ট দেখো, ইনকমপ্লিট থট। ইনকমপ্লিট থট মানে কি, ফ্রেজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, অসম্পূর্ণ অর্থ দেয়, কমপ্লিট সেন্স থাকে না সেখানে বাক্যের, ঠিক আছে, সম্পূর্ণ অর্থ ফ্রেজ প্রকাশ করে না, একটা অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে, জন্য লিখেছি ইনকমপ্লিট থট। একটা অর্থ আছে, অবশ্যই অর্থ আছে, কিন্তু এটা সম্পূর্ণ অর্থ নয়, বুঝে গেল? নেক্সট ক্লজ কি, কমপ্লিট অথবা ইনকমপ্লিট থট, মানে ক্লজের মধ্যে কমপ্লিট থটও থাকতে পারে, সম্পূর্ণ অর্থও প্রকাশ করতে পারে, আবার অসম্পূর্ণ অর্থও প্রকাশ করতে পারে। কিন্তু এই জায়গাটা নিয়ে বিভিন্ন গ্রামার বইতে বিভিন্ন রকম কনফিউশন ব্যাপার থাকে। কোনো গ্রামার বই বলে দেখবে যে ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কেউ কেউ বলছে না সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, কিন্তু না, আমি বলছি তোমাদের এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে আর অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কখন সেটা তোমাদের ক্লাসে আমি পুরো ক্লিয়ার করে দেবো। ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট যে দুটো ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সাধারণত, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কিছু কিছু ক্ষেত্রে করে না। আর ডিপেন্ডেন্ট ক্লজ তো অসম্ভব, এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করেই না। তো ওর জন্য আমি লিখেছি যে কমপ্লিট থটও প্রকাশ করতে পারে ক্লজ, আবার ইনকমপ্লিট থটও কোনো কোনো সময় থাকে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে বাক্যটা কী আছে সেটার উপরে। নেক্সট কমপ্লিট থট 3 নম্বর সেন্টেন্সে, কারণ সেন্টেন্স তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করবেই, আমি শুরুতেও তোমাদের বললাম সেন্টেন্সের ডেফিনেশন, সেন্টেন্সের সংজ্ঞা, বোঝা গেল যে সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু ক্লজ সম্পূর্ণও করতে পারে আবার অসম্পূর্ণও হয়, আর এ অসম্পূর্ণ, ফ্রেজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। নেক্সট 4 নম্বর, যেটা তোমাদের বললাম শুরুতে, নো ফাইনাইট ভার্ব। কোনো ফাইনাইট ভার্ব মানে কোনো টেন্সের গঠনের ভার থাকবে না ফ্রেজে, ক্লিয়ার হয়েছে? নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ইনফাইনাইট ভার্ব, ইনফাইনাইটের অনেক গঠন আছে, 2 এর পরে ভার্বের রুট ফর্ম, ভার্বের রুটের সাথে আইএনজি, এরকম অনেক কিছুই গঠন আছে। যেটা একটা সহজ বুদ্ধি বলে থাকি, যে ভার্ব টেন্সের গঠনে থাকে না তাকে ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব বলে, ঠিক আছে, আর যে ভার্ব টেন্সের গঠনে থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে, এটা তো আমি বলেই থাকি, ঠিক আছে। ফাইনাইট নন ফাইনাইটের উপরে আমি ক্লাস নিয়েছি একটা, দুটোর ফারাক কি উদাহরণ সহকারে দেখিয়ে দিয়েছি, সেটাও তোমরা প্লিজ প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, হ্যাঁ, আরও আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লজে দেখো লিখেছি ফাইনাইট ভার্ব, মানে এখানে তো ফাইনাইট ভার্ব থাকবেই, আমি বললাম, ঠিক আছে, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড শব্দগুচ্ছ যেখানে ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ এমন একটা বাক্যাংশ যেখানে ফাইনাইট ভার্ব থাকে, সেটাকেই ক্লজ বলে। আর এখানে তো ফাইনাইট ভার্ব থাকবেই, তাই না, সেন্টেন্স তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এবং শুরুতেই বললাম ওখানে টেন্সের গঠনগত দিক থেকে ওটা ঠিক হয়, টেন্সের গঠনগত দিক থেকে একদম ঠিক হতে হবে, অর্থাৎ টেন্সের গঠনের ভার্ব থাকে, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকে, লিখে যেটা ফাইনাইট ভার্ব এটা তো থাকবেই, আর ক্লজেও ফাইনাইট ভার্ব থাকে। এবার তোমাদের অনেকে মনে হতে পারে স্যার তাহলে দুটোই ফাইনাইট ভার্ব থাকে যখন, দুটোর মধ্যে ফারাকটা কোথায়? ফারাকটা আমি এক্সাম্পল যখন দেবো তখন পরিষ্কার বুঝতে পারবেন। তারপরে দেখো 5 নম্বর কি লিখেছি, ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ। ফ্রেজ স্বাধীনভাবে বসতে পারে না, ঠিক আছে, স্বাধীনভাবে বাক্যে থাকতে পারে না, মানে স্বাধীনভাবে শুধু যদি ফ্রেজ দিয়ে দিই সেটা হবে না, কোনো বাক্যই হবে না, ওর জন্যই লিখেছি ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, নিজে স্বাধীনভাবে বসতে পারে না। আর এখানে ক্লজে কি লিখেছি, ক্যান অথবা ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, মানে স্বাধীনভাবেও বসতে পারে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হলে ও স্বাধীনভাবে বসতে পারে না, ওর জন্যই লিখেছি। দেখো কোনো ক্লজ স্বাধীনভাবে বসতে পারে, কোনো ক্লজ স্বাধীনভাবে বসতে পারে না, সেগুলো ক্লাসের তার প্রকারভেদ সবই ডিটেলসে শিখবে, তো ওর জন্যই লিখেছি এখানে যে স্বাধীনভাবেও বসতে পারে আবার স্বাধীনভাবে বসতে নাও পারে, ঠিক আছে। তাহলে ক্লজ ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ অথবা ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, সেটাও এক্সাম্পল দেখলে বুঝতে পারবে।
আর এখানে কি লিখেছি ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ। বাক্য তো নিজে অবশ্যই স্বাধীনভাবেই বলবে, তাই না? তবেই তো বাক্য, তাই না? মানে ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, তাহলে ফ্রেজ একটা শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকে না। ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন দেখা যায়, অর্থাৎ এই বাক্যের মতো কাজ করবে, কিন্তু যেরকম বললাম যে এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও পারে, অর্থাৎ নিজে স্বাধীনভাবে বসতেও পারে, নাও পারে। ঠিক আছে? সেগুলো তোমরা ডিটেলসে শিখবে। আর সেন্টেন্স, সেন্টেন্স তো অবশ্যই এ তো কমপ্লিট, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, ফাইনাইট ভার্বও আছে। বোঝা গেল? এবারে চলো এক্সাম্পল দেখাই, তোমরা আরামসে বুঝতে পারবে। দেখো কি লিখে দেবো, একটা বাক্য লিখেছি, হি ইজ ইন্টেলিজেন্ট। এই যে লিখেছি আমি যে হি ইজ ইন্টেলিজেন্ট, দেখো সে হয় বুদ্ধিমান, এটা একটা বাক্য। এটা একটা বাক্য কেন হচ্ছে? দেখো সাবজেক্ট হি আছে, ভার্ব ফাইনাইট ভার্ব আছে, টেন্সে গঠনের ভার্ব আছে, B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তারপরে অ্যাডজেক্টিভ একটা আছে, অতিরিক্ত অংশও বলতে পারো। ইন্টেলিজেন্ট, সে হয় বুদ্ধিমান। ইন্টেলিজেন্টটা প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। পার্টস স্পিচ শিখেছি, একটা ওয়ার্ড একটা বাক্য থেকে যে রূপে কাজ করবে তাকে সেই ক্লাসে ফেলা হবে, অর্থাৎ সেই একটা পার্টস স্পিচ বলা হয়, তাকে নাম দেওয়া হয়। তো এটা একটা বাক্য। এই বাক্যটা আমাকে বলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা। এখানে দেখো এখানে বৈশিষ্ট্য আছে, সব এর মধ্যে আছে। দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, এই দেখো এটা এখানে 3টে ওয়ার্ড আছে না, এখানে 3টে ওয়ার্ড আছে না, 3টে ওয়ার্ড মানে কি শব্দের গুচ্ছ বলবো কিনা, তাই তো? গ্রুপ অফ ওয়ার্ডস বলবো কিনা, তাহলে 1 নম্বর ফুলফিল হলো। তারপরে দেখো কি আছে, ইটসেলফ এ সেন্টেন্স, এটা অবশ্যই নিজে একটা বাক্য, কারণ শব্দ পাশাপাশি বসেছে, অর্থও আছে, প্লাস টেন্সের গঠনও ঠিক আছে, স্ট্রাকচারও ঠিক আছে। বোঝা গেল? সেন্টেন্সের যে যে বৈশিষ্ট্যগুলো আছে সবই এর মধ্যে আছে। কমপ্লিট থট, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, অবশ্যই সে হয় বুদ্ধিমান, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে কিনা দেখো, এই যে ফাইনাইট ভার্ব আছে। ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ, নিজে বসতে পারে, ঠিক আছে, নিজে স্বাধীনভাবে বসতে পারে, তো বসেছে, ঠিক আছে, মানে আরামসে বসেছে স্বাধীনভাবে, কোনো অসুবিধা নেই। এই হলো সেন্টেন্স, সবাই বুঝেছ। এরপরে দেখো ফ্রেজের উদাহরণ। একটা বাক্যের মধ্যেই বললাম ফ্রেজ অথবা ক্লজ থাকে, ঠিক আছে, থাকতে পারে, একটা বাক্যের মধ্যেই ফ্রেজ বা ক্লজ থাকতে পারে। তো দেখি এই বাক্যটা, এটাও একটা বাক্য, হি ইজ এ ম্যান অফ ইন্টেলিজেন্স। আমি এই যে বাক্যটা বলেছি না, সে হলো বুদ্ধিমান, ওটাকেই একটা বাক্য বানিয়েছি যেখানে ফ্রেজ থাকবে, ফ্রেজ যুক্ত একটা বাক্য বানিয়েছি। দেখো মানে একই, হি ইজ এ ম্যান অফ ইন্টেলিজেন্স। তো হি ইজ এ ম্যান, এই যে হি এখানে সাবজেক্ট ভার্ব রয়েছে, তারপরে দেখো এই যে এ ম্যান অফ ইন্টেলিজেন্স, এটা একটা ফ্রেজ কিনা, মানে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস কিনা, এরপরে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এবার এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যেও এই যে দুটো শব্দ অফ ইন্টেলিজেন্স, এই যে দুটো শব্দ, হ্যাঁ, ইন্টেলিজেন্স নাউন ফর্ম, তার আগে প্রিপোজিশন আছে, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ মানে এটাকে শব্দগুচ্ছ বলতে পারি, ফ্রেজ বলতে পারি। এই দুটো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ তৈরি হচ্ছে। কারণ দেখো সে হলো একটা ব্যক্তি, সে হলো একটা লোক, এটা তো একটা বাক্য হচ্ছিলই, কিন্তু তার সাথে যখনই আমি অফ ইন্টেলিজেন্স আর একটা শব্দগুচ্ছ বাড়িয়ে দিলাম, সেইটা একটা ফ্রেজ তৈরি করবে, একটা শব্দগুচ্ছ তৈরি করবে। এই শব্দগুচ্ছটা কী রূপে কাজ করছে যদি জিজ্ঞেস করো, দেখো মানে ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, মানে বুদ্ধি আছে, এমনকি লোক এই নাউনটাকে বোঝাচ্ছে, নাউনটাকে ম্যানটাকে বোঝাচ্ছে, মানে এটা অ্যাডজেক্টিভের ধর্ম আছে, সুতরাং এই ফ্রেজটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। এগুলোর বিস্তারিত আমি ফ্রেজের ক্লাসে সমস্ত আলোচনা করব, ফ্রেজ কত প্রকারের আছে, কী কী কীভাবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। তো এখানে আমি বোঝাতে পারছি যে এটা কীভাবে একটা ফ্রেজ হচ্ছে, ঠিক আছে। এবারে এই দেখলে এই যে লিখেছি ফ্রেজ, এবারে দেখো এই বাক্যটাকে আমি লিখেছি, দেখো হি ইজ এ ম্যান হু ইজ ইন্টেলিজেন্ট, সে হয় একটি ব্যক্তি যে হয় বুদ্ধিমান। সব কটা বাক্যের অর্থ এক কিনা, ফারাকটা কোথায়? এটা হলো একটা নর্মাল বাক্য, এটাও একটা বাক্য অবশ্যই, কিন্তু সেখানে ফ্রেজ আছে, অর্থ সব কটার এক, কিন্তু আমি ওখানে একটা ফ্রেজ এনেছি, শব্দগুচ্ছ এনেছি, তাই কিনা? এবং শব্দগুচ্ছটার একটা মানে আছে কিনা, যে বুদ্ধি আছে, মানে বুদ্ধিমান আর কি, পরিষ্কার কথা বলতে গেলে। এই যে ফ্রেজের যে কটা আমি বলেছি গ্রুপ অফ ওয়ার্ডস, এটা গ্রুপ অফ ওয়ার্ডস। পার্ট অফ এ সেন্টেন্স, দেখো বাক্যের একটি অংশ, পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যের একটি, এটা একটা বাক্যের পুরো বাক্যটার একটা অংশ কিনা। তারপরে দেখো ইনকমপ্লিট থট,
যদি আমি এইটা খালি বলি বুদ্ধিমান বা বুদ্ধিযুক্ত, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? বুদ্ধিমান বা বুদ্ধিযুক্ত আমি ধরো বললাম, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? প্রকাশ করছে না। তার আগে আমাকে এইগুলো আনতে হচ্ছে, সাবজেক্ট আনতে হচ্ছে, ভার্ব আনতে হচ্ছে। সাবজেক্ট ভার্ব না হলে তো বাক্য হবে না, আর বাক্য না হলে তো সম্পূর্ণ অর্থও প্রকাশ হবে না। বুঝতে পারছি? তো এটা একটা ফ্রেজ তো হচ্ছে, বাক্যের অংশ তো হচ্ছে, কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। অর্থ আছে একটা, বুদ্ধিমান, বুদ্ধি আছে, বুদ্ধিযুক্ত, কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। ঠিক আছে, অর্থ আছে কিন্তু সম্পূর্ণ অর্থ না। নো ফাইনাইট ভার্ব, দেখো এই যে ফ্রেজ, এটা একটা ফ্রেজ হয়েছে, গ্রুপ অফ ওয়ার্ড, এখানে কোনো টেন্সের গঠনের ভার্ব আছে? ফাইনাইট ভার্ব আছে? নেই। তারপরে দেখো ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, আমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই, খালি এইটা দিয়ে দিই, অফ ইন্টেলিজেন্স, এটা কখনো কোনো মানে নিজে স্বাধীনভাবে বসতে পারবে এটা? অর্থাৎ বাক্য হবে না। অফ ইন্টেলিজেন্স বলে কোনো বাক্যই হয় না, কারণ সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নেই। মাথায় ঢুকলো? নেক্সট দেখো যেটা আছে, এটা আর একটা উদাহরণ দিয়েছি, ক্লজের, দেখো হি ইজ এ ম্যান হু ইজ ইন্টেলিজেন্ট, এই সবের অর্থ এক, এটাও একটা বাক্য করেছি, কিন্তু ক্লজের ব্যবহার করে। ক্লজ কাকে বলে বলেছি? এও গ্রুপ অফ ওয়ার্ডস, বাক্যের অংশ, কিন্তু এর একটা ফাইনাইট ভার্ব আছে। এবারে দেখো তোমরা, হি ইজ এ ম্যান, দেখো এখানে সাবজেক্ট ভার্ব ফাইনাইট ভার্ব একটা কম্বিনেশন রয়েছে, তার মানে এটা একটা বাক্যাংশ বলতে পারবো, হি ইজ এ ম্যান, সে হয় একটি ব্যক্তি। তারপরে দেখো আবার কি করেছি, হু একটা লিঙ্কার এনেছি, বা রিলেটিভ প্রোনাউনও বলে এটাকে, বা কনজাংশন লিঙ্কারই ধরো। হু ইজ ইন্টেলিজেন্ট, যে হয় বুদ্ধিমান, তো যে হয় বুদ্ধিমান এটাকেও একটা ক্লজ বলতে হবে আমাকে। এটা এক হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস আছে, দেখো এখানে আমি জন্য আলাদা আলাদা করেছি, দেখো কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, 1 2 3 4, চারটে ওয়ার্ড নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে, এর জন্য এটাকে একটা গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারি, এবং বাক্যের একটা অংশ। পুরোটা আলটিমেটলি একটা বাক্য, এটা একটা অংশ। হু ইজ ইন্টেলিজেন্ট, এখানে হুটা একটা প্রোনাউন আছে, এই প্রোনাউনটা এই নামের পরিবর্তে অ্যাকচুয়ালি বসেছে, এর জন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা যায়, বা কনজাংশনও বলতে পারো অবশ্যই, যেহেতু দুটো ক্লজকে জয়নিংয়ের কাজ করছে, লিঙ্ক করছে। তো এই হু ইজ ইন্টেলিজেন্ট, হুটাই এখানে সাবজেক্ট আর কি এই বাক্যাংশটার, আর এই ইজটাও তো ফাইনাইট ভার্ব, মানে এখানেও একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে কিনা, তারপরে অতিরিক্ত অংশ ইন্টেলিজেন্ট আছে। ঠিক আছে, তো ক্লজে কি আছে? ক্লজে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই ক্লজটাতে, এই বাক্যাংশটাতে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এই বাক্যাংশটাতে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এবং এখানে যেটা লিখেছিলাম যে বাক্যের মতো কাজ করে, দেখো বাক্যের মতো কাজ করছে কিনা। সে হয় একটি মানুষ, অবশ্যই এটা বাক্যের মতো কাজ করছে। তারপরে লিখছি সে হয় বুদ্ধিমান, সে হয় বুদ্ধিমান, ভার্ব যেহেতু আছে, টেন্সে গঠনের ভার্ব, এটাও একটা বাক্যের মতো কাজ করছে কিনা, তাহলে এটা বোঝাতে পারলাম। আর লার্জার সেন্টেন্সের পার্ট সাধারণত, তো দেখো এটা একটা আলটিমেটলি হি ইজ এ ম্যান, এইগুলোর তুলনায়, মানে এইটার তুলনায়, এই সেন্টেন্সটার তুলনায় এটা একটা বড় সেন্টেন্স হয়েছে কিনা, তাই না? একটা বড় সেন্টেন্স হয়েছে, এগুলোর তুলনায় একটা বড় সেন্টেন্স হয়েছে, তো বড় সেন্টেন্সের এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক আছে, তো ক্লজ একটা বড় সেন্টেন্সের পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, বুঝতে পারলাম। এবার কোনটা কোন কি পার্ট সেটা বুঝতে হবে ক্লাসে তোমাদের। কমপ্লিট অথবা ইনকমপ্লিট থট প্রকাশ করছে, এটা কিভাবে হচ্ছে দেখো, আমি যখন বলছি হি ইজ এ ম্যান, সে হলো একটি মানুষ, সে হলো একটা লোক, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রায় প্রকাশ করছেই বলতে পারি, একটা কমপ্লিট সেন্স আনছে, সে একটা ব্যক্তি, তাই তো? কিন্তু যখন বলবো এটা বাক্যের মতো কাজ করছে, যে হয় বুদ্ধিমান, আমি বাংলায় বলছি যে হয় বুদ্ধিমান, তোমরা এবার নিজেদেরকে প্রশ্ন করে দেখো, যে হয় বুদ্ধিমান এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? কে হয় বুদ্ধিমান? প্রশ্ন, যে হয় বুদ্ধিমান বললে কে হয় বুদ্ধিমান, তাই না? তখন সেইটা যদি না আমরা আনি, ব্যবহার করি, তখন যে হয় বুদ্ধিমান সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, একটা অর্থ তো আছে কিন্তু কমপ্লিট সেন্স নেই, ওই জন্য এটা লেখা হয়েছে কমপ্লিট অথবা ইনকমপ্লিট থট। এই ক্লজটা কমপ্লিট থট প্রকাশ করলো, এই ক্লজটা কমপ্লিট থট বা কমপ্লিট সেন্স দিল না। ক্লিয়ার হয়েছে? আর কি বলেছিলাম, ফাইনাইট ভার্ব, দুটো ক্লজেরই দেখো, দুটো বাক্যাংশেরই ফাইনাইট ভার্ব আছে, ক্যান অথবা ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ। দেখো এখানে হি ইজ এ ম্যান, এটা কমপ্লিট থট প্রকাশ করছে, এটা কিন্তু স্বাধীনভাবে বসতে পারে। ঠিক আছে, এ যদি না থাকতো, হু ইজ ইন্টেলিজেন্ট, এটা যদি না রাখি আমি, এ স্বাধীনভাবে বসতে পারে, এটা একটা বাক্য হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বাক্যের মতনই কাজ করছে পুরোপুরি। তোমরা ক্লজ যখন ডিটেলসে শিখবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, তখন আরও বুঝতে পারবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজের চ্যাপ্টারটা অবশ্যই লক্ষ্য রাখবে, আমি 2-1 দিনের মধ্যেই প্লেলিস্টটা লক্ষ্য রাখবে, 2-1 দিনের মধ্যে আমি ক্লজ নিয়ে আসছি ডিটেলস একদম। তো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে বসতে পারে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে বসতে পারে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে বসতে পারে না। এগুলো চেনার উপায়,
এই সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেগুলো আমি সেই ক্লাসে শেখাবো ক্লাসে। এই WH ওয়ার্ডস, দ্যাট, এই সমস্ত বিভিন্ন লিঙ্কার, বিকজ, ইফ, দো, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা থাকে, লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে, এরকম লিঙ্কার থেকে শুরু করে এখানে ক্লজটা মানে বাক্যাংশটা শেষ হচ্ছে না, এই যুক্ত ক্লজটা মানে সাবঅর্ডিনেটের আর এক নাম, ডিপেন্ডেন্টের আর এক নাম সাবঅর্ডিনেট, এইটা স্বাধীনভাবে বসতে পারে না। আমি দেখো না, এটাকে যদি বাদ দিই, হু ইজ ইন্টেলিজেন্ট, এটা মানে স্বাধীনভাবে বসতে পারে? এটা বাক্য হবে? যে হয় বুদ্ধিমান, স্টপ আছে, ফুল স্টপ আছে, কোশ্চেন মার্ক নেই কিন্তু, যে হয় বুদ্ধিমান, এটা আসছে বলো না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, স্বাধীনভাবে বসতে পারবে, এটা কোনো বাক্য হবে? বাক্য হবে না। বুঝতে পারলাম? মানে তার মানে কি শিখলে, যে ফাইনাইট ভাব থাকলেই মানে ক্লজ হলেই যে ও বাক্য হবে এমনটি নয়। ঠিক আছে, ক্লজ বাক্য হতে পারে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্য হতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই বাক্য হতে পারে না। ঠিক আছে, ক্লজ তার মানে কি শিখলে, বাক্যের একটি অংশ, এও বাক্যের পার্ট, বাক্যের অংশ, বাক্যের মতনই কাজ করে, কারণ যেহেতু ফাইনাইট ভাব আছে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম এই সমস্ত ইয়েগুলো, যে ক্লজ আর ফ্রেজ, ফ্রেজ আর ক্লজ বাক্যেরই অংশ। এটাও একটা বাক্য ছিল, এ যা মানে সে হয় একটি ব্যক্তি, যে হয় বুদ্ধিমান, সে একটি বুদ্ধিমান যুক্ত, বুদ্ধি আছে, বুদ্ধিযুক্ত মানুষ, মানে বুদ্ধি আছে এমন মানুষ মানেই বুদ্ধিমান মানুষ, সে হয় বুদ্ধিমান, প্রত্যেকটিরই একই অর্থ। কিন্তু এটা হলো একটা জেনারেল সাধারণ বাক্য, এটাও একটা বাক্য, কিন্তু ফ্রেজ যুক্ত, ফ্রেজ যুক্ত বাক্য। তার মানে ফ্রেজ বাক্যের একটি অংশ, ফ্রেজ আলাদা কোথাও নেই, ফ্রেজ বাক্যের মধ্যেই থাকতে পারে, বাক্যেরই একটি অংশ, যে রূপে কাজ করবে তাকে সেই ফ্রেজ বলা হবে। সেগুলোর ক্লাস তো নেবই আমি। তারপরে ঠিক, সে হলো একটি ব্যক্তি যে হয় বুদ্ধিমান, তো দেখো এটা মানেও তাই, সে তার মানে আলটিমেটলি সে হলো একটি ব্যক্তি যে হয় বুদ্ধিমান, মানেই সে হলো বুদ্ধিমান ব্যক্তি, তাই তো? প্রত্যেকটার অর্থই এক। তার মানে এখানে কি হলো, এখানে দেখো লিখেছি টু ক্লজেস, এখানে দুটো ক্লজ, তাহলে কি দুটো ক্লজ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হলো। তার মানে সেন্টেন্সের মধ্যে ক্লজ আছে কিনা, বুঝতে পারলাম? সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতে পারে, সেন্টেন্সের মধ্যে মনে রাখবে মিনিমাম একটা ক্লজ তো থাকবেই, নাহলে তো সেন্টেন্সই হবে না। ফাইনাইট ভাব না থাকলে তো সেন্টেন্স হবে না। আর ফাইনাইট ভাব আছে মানে সাবজেক্ট ভাব, সাবজেক্ট ফাইনাইট ভাব আছে মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভাবের কম্বিনেশন আছে মানে সেটা তো একটা ক্লজ হবেই। ঠিক আছে, তাহলে কি শিখলে, সেন্টেন্সের মধ্যে ক্লজ আছেই, কিন্তু ক্লজ মানেই সেন্টেন্স নয়, সেটা এখানে দেখালাম না। এটাও তো একটা ক্লজ, এটাও একটা বাক্যের অংশ, এই পুরো বাক্যটার এটা একটা অংশ, কারণ সাবজেক্ট ফাইনাইট ভাব রয়েছে, তাই না? এটাও একটা বাক্যের অংশ, কিন্তু এটাকে সেন্টেন্স বলতে পারবো? সেন্টেন্স বলতে পারবো না, সেন্টেন্সের অংশ বলতে পারবো, কারণ এ তো স্বাধীনভাবে বসতে পারবে না, এটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। বুঝতে পারলাম যে সেন্টেন্সের অংশ ক্লজ। ঠিক আছে, সেন্টেন্স মানেই তার মধ্যে ক্লজ আছে, কিন্তু ক্লজ মানেই সেটা সেন্টেন্স নয়। যেমনি এটা এক্সাম্পল, এই ক্লজটাকে সেন্টেন্স বলতে পারবো? বলতে পারবো না, কিন্তু এই ক্লজটাকে একটা সেন্টেন্স বলতে পারবো যদি এটাকে বাদ দিই, বা এটাকে যুক্ত করলে তো পুরোটাই বাক্য, এটাকে বাদ দিলেও আমি এটাকে একটা সেন্টেন্স বলতে পারবো, তাই না? কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে, সে হয় একটি ব্যক্তি। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু মনে রাখবে এখানে জন্য লিখেছি যে কমপ্লিট অথবা ইনকমপ্লিট হয়, প্রিন্সিপাল বা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই যে সবসময় একদম সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে এমনটি নয়, এ করতেও পারে নাও করতে পারে, সেটা ডিপেন্ড করছে প্রশ্নের উপরে, কী আছে প্রশ্নটাতে, কী আছে বাক্যটাতে, সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আমি সরে যাচ্ছি, তোমরা এগুলো উদাহরণগুলো অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে তাহলে বোঝাতে পারলাম যে ফ্রেজ আর ক্লজ বাক্যের মধ্যে থাকতে পারে, এগুলো বাক্যেরই অংশ, বাক্যের বাইরের কিছু নয়, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে। মেন যেটা ডিফারেন্স, যেটা মাথা রাখবে, ক্লজে ফাইনাইট ভাব আছে, ফ্রেজে ফাইনাইট ভাব নেই, মানে টেন্সের গঠনের ভাব ফ্রেজে থাকে না, ক্লজে টেন্সের গঠনের ভাব আছে, আর ক্লজ বাক্যের মতনই কাজ করে। ঠিক আছে, আর ফ্রেজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, কিন্তু ক্লজ তারপর লিখেছি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে নাও পারে। ঠিক আছে, সাধারণত সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, বেশিরভাগ ডিপেন্ডেন্ট ক্লজগুলোতে তো, ডিপেন্ডেন্ট ক্লজে তো সম্পূর্ণ অর্থ একদমই প্রকাশ করে না। ঠিক আছে, সেগুলো শিখবে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ করতেও পারে নাও করতে পারে। আর বাক্য তো আলটিমেটলি এই ফ্রেজ যুক্ত হোক বা ক্লজ যুক্ত হোক, সবই আলটিমেটলি একটা বাক্যই হয়, বাক্যর তো সম্পূর্ণ অর্থ থাকবেই। বোঝা গেল? তাহলে ফ্রেজের সাথে, ক্লজের সাথে, সেন্টেন্সের সাথে আরও একবার আমি বলে দিচ্ছি, ফ্রেজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, ক্লজ সম্পূর্ণ অর্থ করতেও পারে প্রকাশ, নাও পারে, আর বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজে ফাইনাইট ভার্ব থাকবেই, সেন্টেন্সেও ফাইনাইট ভার্ব থাকবেই, ঠিক আছে। আর ফ্রেজ আর ক্লজ এগুলো বাক্যেরই অংশ, ঠিক আছে। আলটিমেটলি শব্দগুচ্ছ সবই, ঠিক আছে, সব দুটোই শব্দগুচ্ছ, এই বাক্যেরই অংশ, আলাদা কিছু নয় এরা, ঠিক আছে। চলো আরও একটা উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, উই নো হিজ অনেস্টি, উই নো হিজ অনেস্টি। তো দেখো এখানে সাবজেক্ট ভার্ব V1 সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ফাইনাল ভার্ব অবশ্যই টেন্সের গঠনে আছে। আমরা জানি কি তার সততা, এটা একটা ফ্রেজ কিনা আমাকে বলো, একটা গ্রুপ অফ ওয়ার্ডস না, মোর দ্যান ওয়ান ওয়ার্ড না, একের অধিক ওয়ার্ড আছে না, তার সততা, এটা একটা শব্দগুচ্ছ বলতে পারি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি দেখলে এটা একটা প্রোনাউন, পসেসিভ প্রোনাউন আছে, আর অনেস্টি একটা নাউন আছে। কিন্তু যখন আমরা এই ভার্বটাকে প্রশ্ন করছি, আমরা জানি কি, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর সাবজেক্ট অবজেক্ট মানেই মনে রাখবে নাউনের ধর্ম। এগুলো আমি ফ্রেজের ডিটেলস ক্লাসে শেখাবো, কোনটা কি ফ্রেজ, কত প্রকারের ফ্রেজ। যাই হোক, এখনো বলে দিলাম, এটা একটা শব্দগুচ্ছ বলতে পারি তো, এটা একটা তাহলে ফ্রেজ বলতে পারি তো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা ফ্রেজ বলতে পারি। এবং কি ফ্রেজ যদি ইউজ করো, যেহেতু অবজেক্ট যুক্ত আছে, অবজেক্ট মানে নাউনের ধর্ম, এটাকে নাউন ফ্রেজ বলবো, ঠিক আছে। আমরা জানি কি না তার সততা, হিজ অনেস্টি। এবারে দেখো এই ফ্রেজ, এটা একটা ফ্রেজ, আমি বললাম তার সততা, এটা একটা এই বাক্যটার একটা অংশ। আমি যেগুলো বুঝিয়েছিলাম বাক্যের অংশ, পার্ট অফ এ সেন্টেন্স, এবং গ্রুপ অফ ওয়ার্ডস, দুটো ওয়ার্ড আছে, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস। ইনকমপ্লিট থট, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে দিই, তার সততা, তার সততা, এটা সম্পূর্ণ হচ্ছে, অর্থ আছে, তার সততা একটা মিনিং তো রয়েছে, কিন্তু সম্পূর্ণ অর্থ, কমপ্লিট মিনিং কি প্রকাশ করছে? নিজেদেরকে প্রশ্ন করছে না। তারপরে দেখো নো ফাইনাইট ভার্ব, এইটুকু অংশের মধ্যে, এই ফ্রেজটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ভার্বই নেই, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু যাই হোক এখানে কোনো ভার্বই নেই, অর্থাৎ ফাইনাইট ভার্ব অসম্ভব, ফাইনাইট ভার্ব থাকবে না, নেইও। নেক্সট, ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, নিজে বসতে পারে, এটা একটা বাক্য গঠন কখনো করতে পারবে? বাক্যে একা বসতে পারবে? হিজ অনেস্টি, কোনো বাক্যই হবে না, বুঝতে পারলাম। এবারে এটাকে দেখো আমি ক্লজে পরিণত করে দেখাবো। দেখো একই মিনিং রেখে বাক্য করবো, একই মিনিং হবে। দেখো, উই নো that he is honest, বলতে পারি এটা, we know that he is honest। দেখো এখানে এই যে we know, এটা একটা ক্লজ হলো, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে। আবার এইখানে হি আর একটা সাবজেক্ট এবং ইজ আর একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, সে হয় সৎ। আমি এই হিজ অনেস্টি, তার সততা, এটাকে ভাঙলাম, এটাকে একটা ক্লজে পরিণত করলাম, এই ফ্রেজটাকে ক্লজে পরিণত করলাম, ঠিক আছে। এগুলো শিখে নাও, এগুলো খুব কার্যকরী। সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবে, কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে, সবই শিখবে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আলটিমেটলি করলাম, এগুলো সবই শিখে যাবে ক্লজের ক্লাসে, ঠিক আছে। আমরা জানি কি, যে সে হয় সৎ, বলতে পারি অর্থ এক হলো কিনা, আমরা জানি তার সততা, আমরা জানি সে হয় সৎ, মিনিং এক কিনা। এখানে কিছুই নাই, হিজ পজিটিভ প্রোনাউন ছিল, এটাকে যেহেতু ক্লজ বানাতে হবে, ক্লজ তো বাক্যের মতো কাজ করে, ওই জন্য একটা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন, ফাইনাইট ভার্বের কম্বিনেশন। সাবজেক্ট এবং ভার্ব বললে হবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন আনতে হবে কিনা। এবার কোথা থেকে আনবো? এখান থেকেই নেবো, এখানে যা আছে, এখানে হিজ আছে, তো মানে কোনো একটা ব্যক্তির সম্বন্ধে বলছে, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ওই জন্য সাবজেক্টিভ প্রোনাউন এনেছি। তারপরে একটা ফাইনাইট ভার্ব, সে নিজে হয় সব। আর একটা তোমাদের সহজ বুদ্ধি আমি বলে থাকি, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব বসে, সাধারণত। দেখো অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ? সৎকে, সে প্রোনাউনটাকে বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করবে তাকে অ্যাডজেক্টিভ বলবো, বোঝা গেল। দেখো অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব বসেছে, অর্থাৎ ফাইনাল ভার্ব আছে, সে হয় সৎ, ঠিক আছে। তো এখানে এটা একটা ক্লজ, হি ইজ অনেস্ট, উই নো আর একটা ক্লজ, এই দুটো ক্লজকে জয়েন করছে দ্যাট, একটা কনজাংশন। এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যখন হয়, আমি একটু আগে বললাম কী কী সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলো আমি ক্লজের ক্লাসে লিখিয়ে দেবো। এবং কনজাংশনের যখন আলাদা ক্লাস নেব ডিটেলসে, তখন তো এগুলোর সমস্ত যাবতীয় যত কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সবই লিখিয়ে দেবো। ওয়েট করো, প্লেলিস্ট লক্ষ্য রাখবে। তো উই নো দ্যাট হি ইজ অনেস্ট, এই দ্যাটটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেহেতু এইটাকে সমেতই এইটা একটা ক্লজ হয়, ঠিক আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে নিয়েই ক্লজটা হয়, ওকে ছাড়া হয় না, ঠিক আছে। অর্থাৎ লিঙ্কার থেকে শুরু করে, যেটা আমি বলে থাকি, বাক্যাংশটা যেখানে শেষ হচ্ছে, ক্লজটা যেখানে শেষ হচ্ছে, তো এখান থেকে শেষ করে তো এখানেই শেষ হচ্ছে। তো দেখো
এটা আলটিমেটলি তো একটা বাক্য হলো, আমরা জানি সে হয় সৎ, অর্থ হলো। এবং এই বাক্যের মধ্যে এটা একটা অংশ কিনা, এইটা একটা ক্লজ হলো, কারণ সাবজেক্ট এবং ফাইনাল ভার্বের কম্বিনেশন রয়েছে। যে সে হয় সৎ, যে সে হয় সৎ, এটা একটা ক্লজ হলো। এই ক্লজটা পুরো বাক্যের একটা অংশ কিনা, পার্ট কিনা, বুঝতে পারলাম। এই যে লিখেছিলাম এখানে সাধারণত একটা লার্জার সেন্টেন্স, এর থেকে বড় একটু বাক্যটা হলো না, একটু ভাঙলাম না, ওই যে লার্জার, সাধারণত একটা লার্জার সেন্টেন্সের পার্ট এবং একটা বাক্যের মতো কাজ করে। দেখো এটা বাক্যের মতো কাজ করছে কিনা, যে সে হয় সৎ, যেহেতু সাবজেক্ট ফাইনাল ভার্বের কম্বিনেশন আছে, একে সেন্টেন্সের মতন বলতে হবে। কিন্তু এটাকে আমি যদি এই অংশটা বাদ দিই না, তাহলে এটাকে আর বাক্য বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজ হয় সে স্বাধীনভাবে বসতে পারে না, ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো না, আমি যদি বাংলাটা করি যে সে হয় সৎ, তো যে সে হয় সৎ বাক্যটার অর্থ সম্পূর্ণ হলো? তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, সম্পূর্ণ অর্থ প্রকাশ হলো না। ওই জন্যই তো এই ডিপেন্ড করে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে? তো ক্লজ মানেই সে বাক্য হবে এমনটি নয়, বোঝাতে পারলাম। আবার দেখো, দ্যাট ইজ অনেস্ট, এটা ক্লজ তো হয়েছে কারণ সাবজেক্ট এবং ফাইনাল ভার্বের কম্বিনেশন আছে, কিন্তু বাক্য বলা যাবে কে? বাক্য বলা যাবে না। এবার আর একটা যে ক্লজ রয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা রয়েছে, এইটাকে যদি বাদ দিই, দ্যাট ইজ অনেস্ট, উই নো, এটা কিন্তু স্বাধীনভাবে বসতে পারে, উই নো। হ্যাঁ, বাক্যটার অর্থ সম্পূর্ণ পুরোপুরি হচ্ছে না, কমপ্লিট সেন্স আনছে না, কিন্তু এ কিন্তু স্বাধীনভাবে বসতে পারবে। এই যে লিখেছিলাম না, ক্যান অথবা ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, এ ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, এই ক্লজটা কিন্তু, এই ক্লজটা কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, এ কিন্তু স্বাধীনভাবে বসতে পারে, বোঝা গেল? এবং বেশিরভাগ ক্ষেত্রে এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সব ক্ষেত্রে করে না, করতেও পারে নাও পারে। আর এ তো অসম্ভব, ডিপেন্ডেন্ট ক্লজ কখনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং স্বাধীনভাবে বসতেও পারে না, ঠিক আছে? তো বুঝতে পারলাম, এখানে একটা ফাইনাল ভার্ব ছিল, এখানেও একটা ফাইনাল ভার্ব। দেখো যে কটা পয়েন্ট আছে সব কটা, এও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এও একটা গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস হলে কি হবে? ফাইনাল ভার্ব যেহেতু আছে, সাবজেক্ট ফাইনাল ভার্ব, সেই দুটাকে ক্লজ বলবো। এখানেও সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, এই জন্য এই বাক্যাংশটাকে ক্লজ বলবো। অর্থাৎ দুটো ক্লজ মিলে আলটিমেটলি এটা বাক্য হলো। তাহলে বাক্যের মধ্যে দুটো ক্লজ, অর্থাৎ ক্লজ বাক্যের মধ্যে থাকতে পারে, বোঝা গেল? আর এইখানে এই বাক্যটার মধ্যে ফ্রেজ ছিল, ফ্রেজ থাকতে পারে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম, ফ্রেজ আর ক্লজ বাক্যের মধ্যে থাকতে পারে, ঠিক আছে? বাক্যেরই অংশ, এগুলো বাক্যের বাইরের কিছু না। এবারে তোমাদের অনেকে বলবে স্যার অনেস্টিটা ছিল, এটা অনেস্ট করলে, অনেস্টি নাউন ফর্ম, এটা অনেস্ট তো অ্যাডজেক্টিভ ফর্ম, অনেস্টি দিয়ে করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। ইন্টারচেঞ্জ অফ পার্সোনালিটি, যেটা বিভিন্ন পার্সোনালিটি চেঞ্জ করে করা যাবে। এটা তোমাদের বলে থাকি আমি যে অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব, যেটা এখানে হয়েছে। আর একটা জেনে রাখো, নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব বসে। নাউনের আগে সাধারণত কি ভার্ব বসে? হ্যাভ ভার্ব বসে। এটাকে আমি অবলিক দিয়ে করতে পারি, হ্যাঁ, হি হ্যাজ অনেস্টি, হি হ্যাজ অনেস্টি, দেখতে পাচ্ছ তো? লিখে নেবে, হ্যাঁ, দ্যাট হি হ্যাজ অনেস্টি, দ্যাটের পরে হি হ্যাজ অনেস্টি। দেখো অনেস্টি যখনই আনলাম সততা নাউন ফর্ম, তার আগে হ্যাভ ভার্ব আনলাম, হ্যাজ। হ্যাজ কেন বলেছে? হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো সিঙ্গুলার ভার্ব হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো প্লুরাল ভার্ব হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়, এই নিয়েও আমি ডিটেলস ক্লাস খুব শিগগিরই নিয়ে আসবো। তো হি হ্যাজ অনেস্টি মানে কি হলো? আমরা জানি যে তার সততা আছে, তো এটাও একটা ক্লজ না? সাবজেক্ট ফাইনাল ভার্বের কম্বিনেশন না? বুঝতে পারছি? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স কি? সাবজেক্ট প্লাস V1, কোন ভার্ব? তিনটে যে ভার্ব আছে, বি আর ডু আর হ্যাভ, এই তো এই তিনটে ভার্ব নিয়ে সব খেলা। বি ভার্ব অথবা ডু ভার্ব অথবা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রয়োজন অনুসারে বসলে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এটা দুটোই, এটা V1 ছিল, এটা H1, মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, শর্টে আমি বলে থাকি, জানো তোমরা যারা আমার আগের ভার্বের ক্লাস দেখেছো। আর এইটা যেমনি নাউন ফ্রেজ হয়েছিল, মানে এই ভার্বটার অবজেক্ট হিসেবে বসেছিল, যে আমরা জানি কি যে তার সততা, ঠিক সেরকমভাবে এটাও তো এটা একটা ক্লজ হয়েছে, এই ক্লজটাও তো এই নো ভার্বের অবজেক্ট হিসেবে বসছে কিনা, যে আমরা জানি কি যে সে হয় সৎ বা তার সততা আছে, তাহলে এই ক্লজটাও অবজেক্ট হিসেবে বসছে। তো অবজেক্ট আর সাবজেক্ট মানে কি শিখেছি? নাউনের ধর্ম, তার মানে এটা নাউন ক্লজ, ঠিক আছে? একটা ক্লজ একটা বাক্য থেকে যে রূপে কাজ করবে তাকে সেই ক্লজ বলবে। এইগুলো তো ক্লজের ক্লাসে তোমাদের একের পর এক ক্লাস আমি নিয়ে আসবো, ডিটেলসে সব শেখাবো, বিন্দু মাত্র চিন্তা করবে না। ফ্রেজ হোক, ক্লজ হোক, সমস্ত কিছু গুলে খাইয়ে দেবো তোমরা যদি আমাকে ফলো করো, ঠিক আছে? তো এটা একটা ক্লজ হলো, এটা একটা ক্লজ হলো, দুটো ক্লজ মিলে আলটিমেটলি একটা সেন্টেন্স হলো, ঠিক আছে? তার মানে ক্লজ সেন্টেন্সেরই পার্ট, ঠিক আছে? তো আমি সরে গেলাম, তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে, অবশ্যই এগুলো কিন্তু লিখে নেবে,
ভিডিওটা পজ করে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে লিখবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার। এটা কিন্তু ক্লিয়ার করতেই হবে তোমাদের যদি তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের উপরে দখল আনতে চাও, ঠিক আছে? তাহলে আমি বলে তো বললাম তো যে ফ্রেজ বাংলা শব্দগুচ্ছ, ক্লজের বাংলা বাক্যাংশ বা উপবাক্য বলে, মানে একটা বড় বাক্যের মধ্যে একটা ছোট বাক্য বলতে পারো, বাক্যের মধ্যেই কাজ করে। আর সেন্টেন্স তো বাক্য, তিনটের পুরো একদম রিলেশন তোমাদের বুঝিয়ে দিলাম সুন্দরভাবে, উদাহরণ সহকারে, পয়েন্ট ওয়াইজ একদম, কোথায় মিল আছে কোথায় ফারাক আছে সব কিছু ক্লিয়ার করে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। ওকে, নেক্সট ক্লাস আমি খুব শিগগিরই তোমাদের ক্লজ নিয়ে আসবো ডিটেলসে, অবশ্যই সেই ক্লাসটাকেও মিস করো না। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।